দর্শক স্বাগত 7 দিনে। ঢাকা শহরের খেলার মাঠ বা উন্মুক্ত প্রাঙ্গণ একটি বড় আলোচনার জায়গা, বিতর্কের জায়গা, সংকটের জায়গা। কেননা এই শহরে যে মানুষ বা যে জনসংখ্যা সেই তুলনায় যে পরিমাণ খেলার মাঠ কিংবা উন্মুক্ত প্রাঙ্গণ থাকবার কথা তা আছে কিনা এটি যেমন একটি বড় প্রশ্ন, তেমনি যেই উন্মুক্ত প্রাঙ্গণ বা খেলার মাঠগুলো আছে তার সবগুলো কি সাধারণ মানুষের বা সবার জন্য উন্মুক্ত? কারণ আমরা জানি যে অনেক মাঠ কিন্তু বিভিন্ন ক্লাবের নিয়ন্ত্রণে থাকবার ফলে সেখানে সাধারণ মানুষের যাতায়াতের বা সেখানে গিয়ে খেলবার অধিকার আসলে নেই, সংকুচিত। এই প্রশ্ন নাগরিকদের তরফে অনেকদিন ধরেই আছে যে রাজধানী ঢাকার মতো একটি ঘন বসতিপূর্ণ শহর, যেখানে 2 কোটির বেশি মানুষ বসবাস করেন, যেখানে খেলার মাঠের সংখ্যা খুব কম, সেখানে কিছু কিছু মাঠকে নির্দিষ্ট কোনো ক্লাবের ইজারায় বা ক্লাবের নিয়ন্ত্রণে দিয়ে দেওয়াটা রাষ্ট্রের আইন কিংবা নাগরিক অধিকার সেটির সঙ্গে সঙ্গতিপূর্ণ কতটুকু? এবং একটা শহরে বা এই শহরে, ঢাকা শহরে কী পরিমাণ খেলার মাঠ বা উন্মুক্ত প্রাঙ্গণ থাকবার কথা, এবং আমাদের যে জলাধার পরিবেশ আইন আছে, বিভিন্ন আইন, ইভেন সংবিধান মানুষের যে চলাচলে স্বাধীনতা দিয়েছে, তার সঙ্গেও এই সরকারের নীতিগুলো কতটা ম্যাচ করে। আমরা একটা বিষয় কয়েকদিন আগে দেখলাম যে রাজধানী ফার্ম গেটে আনোয়ারা উদ্যান নামে যে একটি পার্ক ছিল, সেটিও কিন্তু মেট্রো রেলের স্টেশন নির্মাণ করবার জন্য এখন ধ্বংস বলা যায়, যদি সরকারের তরফে বলা হচ্ছিল যে সেটাকে নতুন করে নির্মাণ করা হবে। কি হবে আমরা ঠিক জানি না। এরকম অনেক প্রশ্ন আছে ঢাকা শহরে খেলার মাঠ এবং উন্মুক্ত প্রাঙ্গণ নিয়ে, এবং এ নিয়ে আমরা জানি যে প্রতিনিয়তই পরিবেশবাদীরা নানা রকমের আন্দোলন করেন, মানববন্ধন করেন, সভা সেমিনার করেন, কিন্তু তাতে শেষ পর্যন্ত লাভ কি হয়, কোনো উন্নতি হয় কিনা, এইসব নিয়ে কথা বলতে চাই। আমাদের সঙ্গে 4 জন বিশিষ্ট মানুষ আছেন যারা এই বিষয়গুলি নিয়ে বহু বছর ধরেই কাজ করছেন নাগরিক অধিকারের জায়গা থেকে। নগর পরিকল্পনাবিদ অধ্যাপক আক্তার মাহমুদ আছেন অর্থনীতিবিদ ও পরিবেশকর্মী নাইমুল হাসান, ঢাকা শহরের মাঠ রক্ষা আন্দোলনের একজন খুব আলোচিত নেতা সৈয়দা রত্না আছেন, আইনজীবী ও পরিবেশকর্মী সৈয়দ মাহবুবুল আলম তাহিন। আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি রত্নাপা আপনাকে দিয়ে শুরু করতে চাই এই কারণে যে কলাবাগানের যে তেঁতুলতলা মাঠ, এই মাঠটি খুব বড় নয় আয়তনে, ছোট মাঠ বলা যায় কিনা, একটা এলাকার বা কমিউনিটি একটা স্পেস, সেখানে পুলিশের থানা হবে এরকম একটি সিদ্ধান্তের পরে আপনারা আন্দোলনে নামলেন। অনেক ঘটনা ঘটলো গত সরকারের আমলে, আমরা জানি যে আপনি পুলিশের হাতে অ্যারেস্ট পর্যন্ত হলেন, আমরাও আন্দোলন করলাম, প্রচুর রিপোর্ট হলো। এখন তেঁতুলতলা মাঠের অবস্থাটা কি, কেমন আছে? এখন তো আমরা নির্বিঘ্নে আমাদের বাচ্চাগুলো খেলছে এখানে, ওরা সারাক্ষণই খেলছে, ম্যাচ আয়োজন হচ্ছে, ফুটবল ম্যাচ আয়োজন হচ্ছে কিছুদিন পরপরই। তবে আমাদের এই মাঠটি যখন প্রধানমন্ত্রী বিগত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের বাচ্চাদের জন্য দিয়ে দিয়েছিলেন, আন্দোলনের একটি সময়ে আন্দোলনের একটি পর্যায়ে গিয়ে দিতে বাধ্য হয়েছিলেন, তখন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে এটি পুলিশের জায়গায় থাকবে, মাঠ হিসাবে বাচ্চাদেরকে দেওয়া হলো। তো এটি আসলে একটি প্রহসন, একটি প্রতারণামূলক একটি কথা। সেই ভয় আমাদের ভিতরে ছিলই, আমরা একেবারেই নিশ্চিন্ত হতে পারিনি যে কখন আবার, কারণ বিগত সরকারের ব্যাপারগুলো তো জানিনি যে একটির পর একটি মাঠ দখল হচ্ছে, খালি জায়গা দখল হচ্ছে, জলাশয় দখল হয়ে যাচ্ছে। তো আমাদের ভিতরে এই সংশয়টি ছিল। তো এখন আমরা মনে করছি যে এই বর্তমান সরকারের সময়ে আমরা আমাদের মাঠটিকে একেবারে পরিপূর্ণভাবে যেভাবে মুক্ত করা সম্ভব আমরা মুক্ত করে নিব। আপা, ওইখানে যে থানা নির্মাণের উদ্যোগটা ছিল, ওই কাজটা কি এখন একেবারেই বন্ধ? একেবারেই বন্ধ। ওরা আড়ালে কি করছিল সেটা আসলে আমরা জানি না, কিন্তু তারপরে আর কেউ কখনো সেই 22 সালের যখন 24শে এপ্রিল আমাকে গ্রেপ্তার করা হলো, তারপরে আর কেউ কখনো প্রধানমন্ত্রীর ঘোষণার পরে আর কেউ কখনো আসেনি। তবে আমরা যখনই এখানে, বিশেষ করে আমরা পাড়ার মানুষ যখন কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করতে গেছি, তখন একেবারে পুলিশের বহর, সাজোয়া বহর নিয়ে পুলিশ, কয়েক ভ্যান পুলিশ এসে আমাদেরকে প্রতিহত করেছে, আমাদেরকে সাংস্কৃতিক অনুষ্ঠান করতে দেয়নি। তো সেই হিসেবে বলতে পারি যে আমরা আসলে মাঠটিকে পাইনি, সেভাবে পাইনি। তখন আমরা বুঝেছি যে আসলে মাঠটি আমরা পাইনি। এমনিতে ওই মাঠের বা ওই যে স্পেস, ওই জায়গাটার মালিক কি সরকার, বা সেটি আপনারা কনফার্ম কিনা যে মালিক কি আসলে? মালিক, এটা তো মালিক ছিলেন একজন বিহারি ভদ্রলোক।
তো আচ্ছা। উনি ৭১-এর অনেক আগে থেকেই আর দেশে ফেরেননি। তো এই মাঠটি বিভিন্ন সময় বিভিন্ন ভাবে চেষ্টা করা হয়েছে দখলের। আ নাইন মানে ৯০ দশকে এটিকে সিটি কর্পোরেশন থেকে বলা হয়েছে যে এটি খেলার পার্ক, মানে আচ্ছা। বাচ্চাদের জন্য পার্ক। হুম, হুম, হুম। আর সবসময় এখানে খেলাধুলা করেই আসছে বাচ্চারা। আচ্ছা। তার মানে এটার মালিকানা আসলে সিটি কর্পোরেশনের, মানে জনগণের। তাই তো? এটা তো পরিষ্কার। জনগণ এবং আচ্ছা, এবং ড্যাপে বা রাজুকেও কিন্তু এটি মাঠ হিসেবে দেখানো আছে। ফাইন। ওকে। আপনার কাছে আরো আসবো। আমি একটু যাই অধ্যাপক ডক্টর আক্তার মাহমুদের কাছে। স্যার, একটা বিষয়, আমরা ঢাকা শহরের জনসংখ্যা যদি ২ কোটির কিছু বেশিও ধরি, সেই রেশিওতে আপনি যদি বিশ্বের উন্নত রাষ্ট্রগুলোর সঙ্গে তুলনা করেন, একটা শহরে জনসংখ্যার অনুপাতে যে পরিমাণ খেলার মাঠ কিংবা উন্মুক্ত প্রাঙ্গণ থাকবার কথা, সেই জায়গায় ঢাকা শহর কোথায় আছে আসলে? ধন্যবাদ আপনাকে। ঢাকা শহরে যদি আপনি কম্প্যারিজন করতে চান তাহলে তো এটা আসলে তলানির দিকেই থাকে, এবং ঢাকা শহরে এই মুহূর্তে যে মাঠ এবং উন্মুক্ত স্থান খেলার জায়গা আছে সেটার চাহিদার তুলনায় ৯০ ভাগের ১ ভাগ। এটা আমাদের একটা স্টাডি থেকে আমরা দেখেছি। ৯০ এখন ভাগের ১ ভাগ? বিষয় হচ্ছে যে ৯০ ভাগের ১ ভাগ, মানে চাহিদার অনুপাতে ৯০ ভাগের ১ ভাগ আছে। এখন আমরা যদি দু একটা ভালো শহরের কথা বলি, বার্সেলোনা ফর এক্সাম্পল, এই শহরের মাঠ, খেলার মাঠ, উন্মুক্ত স্থান, স্টেডিয়াম এবং রাস্তাঘাট সহ এটাকে বলা হচ্ছে গণপরিসর, পাবলিক স্পেস। পাবলিক স্পেসের পরিমাণ ৪৮%। ম্যানহাটনের মতো একটি ঘন এবং সুউচ্চ বিল্ডিং এর যে শহর, সেখানেও আপনার ৩২% হচ্ছে পাবলিক স্পেস। এরকম আপনার ৩০ থেকে ৩৫ এরকম অনেক শহর পাওয়া যাবে, কিন্তু আমাদের ঢাকা শহরের অবস্থা আসলে ভালো না। এখানে আপনাকে বলে রাখি, আমরা ঢাকা শহরে পাবলিক স্পেস কত, মানে কত পার্সেন্ট, এটা স্টাডি আছে? আপনি যদি রাস্তা ধরি, রাস্তা হচ্ছে আমাদের প্রায় ৯ থেকে ১০ ভাগের মতো আছে, এবং তার সাথে যদি আমরা উন্মুক্ত স্থান এবং খেলার মাঠ, জলাশয় সহ ধরি, তাহলে এটা সব মিলে হয়তো ১২-১৩% পর্যন্ত যেতে পারে, এর বেশি হবে না। আচ্ছা। তো সেদিক থেকে আমরা চিন্তা করবো যে পাবলিক স্পেস বা গণপরিসর, সেই জায়গায় আমাদেরও এই অবস্থানও কিন্তু তলানির দিকে। আপনি জানেন রাস্তাঘাটের পরিমাণও এখানে কম। আবার রাস্তাকে তো মানুষ পাবলিক স্পেস হিসেবে ব্যবহার করে, সেখানে যে হাঁটবে, দাঁড়িয়ে গল্প করবে, সেই অবস্থা তো নাই, কারণ অধিকাংশ ফুটপাত তো দখল। খুবই চমৎকার একটা কথা বললেন, যে আসলে রাস্তার সবচেয়ে বড় সৌন্দর্য হচ্ছে আপনার ফুটপাত গুলো, যেখানে মানুষ হাঁটে। বড় শহরে মানুষ রাস্তা দিয়ে হাঁটবে, ফুটপাতে হাঁটবে, এবং সেটা নির্বিচ্ছিন্ন ফুটপাত হবে, নিরাপদ ফুটপাত হবে। আপনি দেখবেন যে আমরা মানে ছোটখাটো কথা বলতে, বন্ধুর সাথে দেখা করতে, সোশ্যালাইজেশনের একটা জায়গা কিন্তু রাস্তা। রাস্তা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেই জায়গা থেকে আমাদের রাস্তায়, ফুটপাতে তো দাঁড়ানোর জায়গা থাকে না, মানে যেভাবে দখল এবং বাণিজ্যগুলো হয়ে থাকে, সে সকল দিক থেকে চিন্তা করলে রাজধানী ঢাকা শহর খুব যে এক্সাইটিং একটা জায়গা তা কিন্তু নয়। কিন্তু এখানে নানা কারণে ঢাকা শহরে মানুষ বাধ্য হয়ে থাকে, তার ইকোনমিক অ্যাক্টিভিটির কারণে এবং পড়ালেখা, স্বাস্থ্য সেবা, অন্যান্য কারণে এখানে ঢাকা শহরে মানুষ থাকে। এখন আমরা এই যে জলাশয়, উন্মুক্ত স্থান, খেলার মাঠ এবং পার্ক, এই 4টা কম্পোনেন্টকে যে একসাথে বলি, এটার কারণটা হলো যে আমাদের একটা আইন আছে এই সংক্রান্ত, যেখানে মিউনিসিপ্যালিটি, সিটি কর্পোরেশন, জেলা শহর, এই যে নগরগুলো আছে, এই নগরগুলোর যদি কোনো মাস্টার প্ল্যান থাকে এবং সেখানে যদি চিহ্নিত থাকে যে খেলার জায়গা অথবা উন্মুক্ত স্থান, পার্ক এবং জলাশয় যদি চিহ্নিত করা থাকে, তাহলে এটার কাস্টোডিয়ান তখন ওই কর্তৃপক্ষ হয় যারা এই প্ল্যানটা তৈরি করেছে এবং প্ল্যানটা যারা বাস্তবায়ন করেছে। এখানে রত্নাপা একটা ভালো কথা বলেছেন, যে ড্যাপে কিন্তু আমাদের এই তেঁতুলতলা মাঠটা দেখানো ছিল, এবং এটা কিন্তু আমাদের জন্য একটা রক্ষা কবচের মতো কাজ করেছে। আজকে যার অনেক একটা প্রফেশনকে আপনি দেখবেন যে আজকে গত 1 সপ্তাহ ধরে নানাভাবে ইনিয়ে বিনিয়ে কথা বলার চেষ্টা করছে ড্যাপকে বাতিল করতে হবে। তাদের নিজস্ব একটা স্বার্থ সিদ্ধির ব্যাপার আছে এখানে, সেটা মানে আজকের হয়তো আলোচনার বিষয় না, কিন্তু আমাদের ড্যাপ কিন্তু আমাদের একটা রক্ষা কবচ হিসাবে কিন্তু কাজ করেছে, অলরেডি তা প্রমাণিত হয়েছে। এই ছোট্ট একটা তেঁতুলতলার মাঠ কিন্তু রক্ষা করতে সাহায্য করছে। আর আরেকটা হচ্ছে যে মালিকানার কথাটা যেটা বলছিলেন, 80s এর দশকের একটা আপনার পিডব্লিউডির একটা চিঠিতে আমি দেখলাম, আমার কাছে চিঠিটার একটা কপিও আছে। সেখানে
পিডব্লিউডি এটা মানে তৎকালীন যে মিউনিসিপ্যালিটি ছিল, মিউনিসিপ্যালিটিকে এটা হস্তান্তর করে এবং সেখানে বলে দেওয়া হয় এটাকে মাঠ হিসাবে ব্যবহার করার কথা বলা আছে। এখন মানে শহরের সবচাইতে প্রাণবন্তের যে অধ্যাপক আক্তার মাহমুদ, আপনার অডিও একটু ঝামেলা করছে। আপনার কাছে আসছি, আপনার নিশ্চয়ই সাউন্ড ঠিক হলে আপনার কাছে আসছি। আমি একটু জনাব নাইমুল হাসান, আপনার কাছে একটু যেতে চাই। ঢাকা শহরের খেলার মাঠ কিংবা উন্মুক্ত প্রাঙ্গণ, তার বেসিক সমস্যাগুলো কি দেখেন আপনারা? দেখেন, আমার কাছে মনে হয় যে আক্তার স্যার তো হচ্ছে কিছু জিনিস পয়েন্ট আউট করলেন। প্রথমত সমস্যার চেয়ে হচ্ছে কি এটার যে আসলে ল্যাকিংস, মানে আমাদের যে আসলে খেলার মাঠ নাই, এই জিনিসটা হচ্ছে কি আসলে আমার কাছে মনে হয় উল্লেখ করা দরকার। যেমন আইপিডির হচ্ছে কি একটা 23 সালের একটা হচ্ছে রিসার্চ ছিল, সেখানে হচ্ছে বলা হয়েছে যে যেমন আমরা যে একটা স্ট্যান্ডার্ড সেট করছি লাস্ট হচ্ছে ড্যাপে, যেটা হচ্ছে গিয়ে প্রতি 12,500 জনের খেলার মাঠ, স্পেসিফিক্যালি খেলার মাঠের কথা বলা হয়েছে যে 2 একর খেলার মাঠ থাকতে হবে। আর পার্কের কথা বলা হয়েছে 12,500 জনের 1 একর থাকতে হবে। এটা একদম ড্যাপে একদম স্পেসিফিক্যালি বলা আছে। এখন সেই জায়গা থেকে হচ্ছে যদি আমরা দেখি তাইলে হচ্ছে কি সেই হিসাবে ঢাকায় আসলে 795টা খেলার মাঠ দরকার। এবং সেইটা কিন্তু হচ্ছে কি ধরেন যে আপনার এখানে খেলার মাঠেরও যে ক্লাসিফিকেশন হচ্ছে আমরা দেখি, এটা হচ্ছে বিভিন্ন ধরনের এজ গ্রুপ ধরে ধরে হচ্ছে ক্লাসিফিকেশন গুলো করা হয়। যেমন 3 থেকে 6 বছরের জন্য একটা সার্টেন মানে ক্যাটাগরির হচ্ছে খেলার মাঠ, তারপর ধরেন 7 থেকে 15 বছরের জন্য একটা সার্টেন ক্যাটাগরির জন্য খেলার মাঠ, আবার ধরেন যে এর বেশি 15 বছরের বেশি তাদের জন্য আবার আরেক ধরনের খেলার মাঠ লাগে। তো সেই জায়গা থেকে পরিকল্পনা মোতাবেক ড্যাপের যদি আমরা দেখি, সেখানে ধরেন যে 5টা বৃহৎ আঞ্চলিক পার্কের কথা বলা হয়েছে, 55টি জলকেন্দ্রিক পার্কের কথা বলা হয়েছে, 14টি বৃহৎ ইকো পার্কের কথা বলা হয়েছে। হ্যাঁ, একই সাথে 14টি অন্যান্য পার্ক ও খেলার মাঠের প্রস্তাবনা কিন্তু ড্যাপের রাখা হয়েছে। এখন এক্সিস্টিং যেই সব খেলার মাঠ, সেগুলো ধরনের সমস্যাগুলো তো আমার মনে হয় যে রত্না আপা, আক্তার স্যার এনারা হচ্ছে কি বলছেনই। কিন্তু আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে অ্যাক্সেসিবিলিটি। যেমন আমরা যখন বলতেছি মানে আসলে খেলার মাঠগুলো আসলে দখলে আছে কাদের, তো বিআইপিডি হচ্ছে 2019-এর একটা প্রতিবেদনে দেখা যায় ঢাকার 235টি খেলার মাঠের মধ্যে 141টা হচ্ছে কোনো না কোনো সাংগঠনিক বা স্থানীয় সাংগঠনের আন্ডারে আছে, যেটা হচ্ছে আসলে স্থানীয় জনগণের অধিকার নেই। ড্যাপে আবার একটা খুব চমৎকার হচ্ছে যে স্কুল ভিত্তিক যে অঞ্চল পরিকল্পনার কথা বলা হয়েছে, সেখানে আবার ওখানে প্রস্তাবনা করা হয়েছে এমন যে স্কুলগুলোতে যদি খেলার মাঠ থাকে তাহলে সেগুলো হচ্ছে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দিতে হবে এবং কোনো খেলার মাঠে কোনো ধরনের দেয়াল দেয়া যাবে না। কিন্তু সেই জিনিসটা তো আসলে হচ্ছে না। এছাড়া হচ্ছে যেসব মাঠের কথা আমরা বলি, যেমন সবচেয়ে প্রমিনেন্ট কেস ধরেন আবাহনী মাঠের কথা যদি বলি, 2023 সালে হচ্ছে গিয়ে সেটা কিন্তু আইন ভঙ্গ করে সেখানে হচ্ছে স্পোর্টস কমপ্লেক্স এবং কমার্শিয়াল কমপ্লেক্স তৈরির কাজ ধরা হয়েছে। 14 সালে কিন্তু একই ঘটনা ঘটছে ধানমন্ডি মাঠের ক্ষেত্রে। ওখানে হচ্ছে কি এনভায়রনমেন্টালিস্ট দলের, তারপর ধরেন ক্ষমতাশীল দলের লোকজন। ধানমন্ডি মাঠ মানে আপনি যেটি 5 তারিখ আগ পর্যন্ত শেখ জামাল মাঠ ছিল, যেটি এখন অবশ্য সেই নাম চেঞ্জ করা হয়েছে। হ্যাঁ, তো এইটা তো 2014 সালে হচ্ছে এই লড়াইটা ওনারা লড়েছেন। কিন্তু আসলে ব্যাপার হচ্ছে ক্ষমতাসীন এনাদেরও ধরেন যে এখানে অর্থনৈতিক অনেক ধরনের ইয়ে থাকে, বেনিফিটস থাকে, যার কারণে হচ্ছে ওনারা এগুলোকে আসলে কমার্শিয়াল ওয়েতে হচ্ছে ইউজ করে। তো সেই জায়গা থেকে আসলে জনগণ আসলে বঞ্চিত। আমার কাছে যেটা মনে হয় অ্যাক্সেসিবিলিটির জায়গাটাতে এখানেই হচ্ছে খুব বড় বড় সমস্যা। পাবলিকের যে ডিমান্ড নাই ব্যাপারটা কিন্তু এরকম না। আপনি যদি দেখেন বিগত কয়েক বছরে ঢাকার মধ্যে অনেকগুলো টার্ফ তৈরি হয়েছে, যেখানে ধরেন যে আমার মতো বয়সী যারা হচ্ছে তরুণ কিন্তু চাকরিজীবী, যাদের আসলে একটু ফিজিক্যাল এক্সারসাইজ দরকার, মানে আমারই অনেক বন্ধু বান্ধব, তাদেরকে আমরা দেখি যে তারা হচ্ছে গিয়ে পয়সা দিয়ে কিন্তু ওখানে খেলতে যায়, কিন্তু আমাদের মাঠগুলো তো হচ্ছে আমরা ইউজ করতে পারতেছি না। তো এখানে আমার কাছে মনে হয় অ্যাক্সেসিবিলিটি গুলো আসলে নিয়ন্ত্রণ মানে নিশ্চিত করা দরকার। এটা একটু বড় জায়গা, এক্সিস্টিং যেসব মাঠগুলো আছে। জি, এই জায়গাটা আরেকটু ডিটেইল কথা বলবো। একটা ছোট্ট বিরতির সময় হলো, তো সবার কাছেই আসবো। তাহিন ভাই, আপনার কাছে আসবো। যে আপনি বললেন যে ক্লাব বা কোনো প্রতিষ্ঠান, এমনকি স্থানীয় পর্যায়ে যারা রাজনৈতিকভাবে প্রভাবশালী, তাদের নিয়ন্ত্রণে অনেক পার্ক আছে, মানে খেলার মাঠ আছে, সেটাও আমরা জানি। ফলে সেই জায়গা থেকে বেরোনোর রাস্তা আমাদের খুঁজতে হবে নিশ্চয়ই। একটা বিরতি নিয়ে আপনাদের সবার কাছে আবার আসবো। দর্শক, আজকে ঢাকার খেলার মাঠ এবং উন্মুক্ত প্রাঙ্গণ নিয়ে কথা বলছি, একটু পরে ফিরছি, সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত 7 দিনে। আজকে আমরা কথা বলছি ঢাকা শহরের খেলার মাঠ এবং উন্মুক্ত প্রাঙ্গণের সংকট এবং চ্যালেঞ্জ নিয়ে। আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন নগর পরিকল্পনাবিদ অধ্যাপক আক্তার মাহমুদ, অর্থনীতিবিদ ও পরিবেশ কর্মী নাইমুল হাসান, ঢাকা শহরের মাঠ রক্ষা আন্দোলনের নেতা সৈয়দা রত্না এবং আইনজীবী ও পরিবেশ কর্মী সৈয়দ মাহবুবুল আলম তাহিন। বিরতির আগে নাইমুল হাসান, আপনি অনেকগুলো স্ট্যাটিস্টিক্স বলছিলেন যে কি অবস্থায় ঢাকা শহরের মাঠগুলো আছে। আমি একটু আপনার কাছে পরে আসছি। আমি মাহবুব আলম তাহিন, একটা বিষয় আমি নাইমুল হাসানের কথা থেকে যাই। উনি বলছিলেন যে খেলার মাঠগুলো
একটা বিরাট অংশই হয় কোনো ক্লাব, কোনো প্রতিষ্ঠান তাদের দখলে। আপনি যেহেতু আইনজীবী, সেই জন্য প্রশ্নটা করা যে রাষ্ট্রের কোনো ওপেন স্পেস সেটা এরকম কোনো ক্লাবের কাছে ইজারা দেওয়া, ক্লাবের নিয়ন্ত্রণে দেয়া, এইটা আসলে আইন পারমিট করে কিনা? আচ্ছা, মাঠ পার্ক জলাধার রক্ষা একটা আইন আছে, যেটা আমাদের আক্তার মাহমুদ স্যার বলতেছিলেন। মাঠ পার্ক জলাধার আইন অনুসারে মাঠ ভাড়া ইজারা কোনোভাবে দেওয়া যাবে না, ধারা 5-এ সুস্পষ্ট বলা আছে। আচ্ছা, এখন উনি যেটা বলতেছিলেন যে মাঠগুলো হচ্ছে গণপূর্ত থেকে রাজুক আসলো, রাজুকের মালিকানার পরে রাজুক এগুলো হ্যান্ডওভার করে দিয়েছে সিটি কর্পোরেশন। এখন সিটি কর্পোরেশন এটার ম্যানেজমেন্ট করতে পারে না, তখন তারা বিভিন্ন ক্লাব গুলাকে দিয়েছে, স্পেশালি 2টা এলাকায় ইজারা দিয়েছে। এটা হচ্ছে আপনার গুলশানে 2টা ইজারা দিয়েছে। এটা টোটালি বেআইনি। আপনি দেখবেন কিছুদিন আগে হাইকোর্ট একটা বলেছে যে এই মাঠগুলা তালিকা দিতে পূর্ণাঙ্গ, এবং কোথায় কোথায় কারো ক্লাব বা এগুলোর কাছে আছে কিনা তার একটা তালিকা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এটার খুব বেশি এখনো বাস্তবায়নটা হয় না। তো এটা মাঠ পার্ক ইজারা দেওয়া যাবে না। এবং এটা টোটালি যেটা করছে যে আমরা ধানমন্ডি মাঠটা জানি, গুলশানের যেটা শহীদ তাজউদ্দীন পার্ক জানি, বনানীতে একটা মাঠ আছে সেটা জানি, এগুলা। তারপর আমরা কয়েকদিন আগে শ্যামলীতে গেছিলাম, সবগুলা মাঠ ক্লাবগুলো দখল করে নিচ্ছে। ইভেন কলাবাগান মাঠও তো, কলাবাগান মাঠও তো নিশ্চয়ই কলাবাগান ক্লাবের কাছে দেওয়া, কলাবাগান মাঠটা তো। এবং এটা যেটা হলো ভাড়া বা ইজারা দেওয়া যাবে না, মাঠ পার্ক জলাধার আইনে সুস্পষ্ট ধারা 5-এ বলা আছে। এখন সমস্যা হচ্ছে এই আইনের আপনি এটা প্রতিকার, এটার কোনো গার্ডিয়ানশিপ নাই। আচ্ছা, অর্থাৎ সিটি কর্পোরেশনের দায়িত্ব নেয় না, এবং আমাদের যে রাজু তারাও এটার কিন্তু দায়িত্ব নিচ্ছে না। এটার কোনো কর্তৃত্ব নাই, কেউ এর কোনো দায়িত্ব নিচ্ছে না। যে দায়িত্ব না নেওয়ার কারণে এই ক্লাবগুলো হচ্ছে। এবং আরেকটা বড় জিনিস আমার মনে হয়, এটা আক্তার মাহমুদ স্যার এবং আমাদের এটা ভালো বলবে, নগর পরিকল্পনায় যে সিটি কর্পোরেশন এটাকে সার্ভিস হিসাবে দেখে না, সে সবকিছু থেকে প্রফিট মেকিং করতে চায়। রাইট, নাগরিককেও একটা সার্ভিস দিতে হবে। তো মাঠ পার্ক দিয়ে যে নাগরিকের সার্ভিস দেওয়া যায়, মাঠ পার্ক যে তার রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে সেটা পড়ে না। এই জন্য আপনি দেখবেন যে আমরা দেখেছি কোন সিটি কর্পোরেশনের তার পোস্টার ব্যানারে কয়েক কোটি টাকার বরাদ্দ করেছে, তার এমন অপ্রয়োজনীয় গাড়ির তেলে বরাদ্দ করেছে, সেটাকে সে প্রয়োজনীয় মনে করছে, সাজসজ্জায় বরাদ্দ করছে। কিন্তু আপনি যদি বলেন মাঠ পার্ক রক্ষণাবেক্ষণ, সে বলতেছে টাকা নাই। তো এই যে তার একটা হচ্ছে এটার অথরিটিকে, সেটার কোনো দায়িত্ব নেয় না। আরেকটা হচ্ছে কেউ এটাকে প্রয়োজন মনে করে, এবং দুইটার কারণে বিভিন্ন ক্লাবগুলো নিচ্ছে এবং ক্লাবগুলো নিয়ে এগুলোকে কমার্শিয়াল প্রতিষ্ঠানে করছে। আপনি অবাক হবেন যে ধানমন্ডিতে যে ক্লাবটা ছিল সেটার ফি হচ্ছে 3 থেকে 5,000 টাকা প্রতিটা ইভেন্টের জন্য। তো এটা আমরা যারা সাধারণ নাগরিক, আমি কেন টাকা দিয়ে যাবো? আমি তো ট্যাক্স দিচ্ছি, আমি সিটি কর্পোরেশনকে ট্যাক্স দিচ্ছি, এই প্লেসটা আমার জন্য অ্যালোকেট করা হয়েছে। আপনি কিভাবে একটা ক্লাবকে দিয়ে দেন? এবং আমি সুস্পষ্ট বলে যেতে চাই, ঢাকা সিটি কর্পোরেশন একটা নীতিমালা করেছে, উত্তর সিটি কর্পোরেশন, তার মাধ্যমে তারা এটা 2টা জায়গায় ইজারা দিয়েছে, এবং দুইটাই যদি আপনার মাঠ পার্ক জলাধার যে আইন আছে সেই আইনের ধারার 5-এর বরখেলাপ। কারণ ওইখানে যারা ইজারাদার তারা এটা বাণিজ্যিক ভাবে ব্যবহার করতেছে, বাণিজ্যিক, এটা সম্পূর্ণ বেআইনি এবং আইনের পরিপন্থী। এখন কথা হচ্ছে কেউ এটার দায়িত্ব নিবে, সিটি কর্পোরেশনের কোনো বিভাগ নাই তার এটা দায়িত্ব নেবে নাগরিকের সুবিধার জন্য। ইভেন আদালত, মাননীয় আদালত যে নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনা অনুসারে আদালতের কাছে সেই তালিকা পৌঁছানো হয়েছে কিনা সেটাও কিন্তু আমরা জানি না মাঠ পার্কের। তো এটা একটা বড় বিষয়। আমার কাছে মনে হয় এখানে যারা বিজ্ঞজনরা আছেন আলোচনা করছেন, তারা 2টা আলোচনা করা উচিত। এটার মাঠ পার্কের একটা গার্ডিয়ানশিপ দরকার, এটা সিটি কর্পোরেশন বা নিতে হবে, যদি সিটি কর্পোরেশন না নেয় রাজুককে নিতে হবে। সেকেন্ড যে বিষয়টা হইতে পারে যে এই আইনটাকে আরেকটু শক্তিশালী করা উচিত, করে এটা যে ভাড়া দেওয়া যাবে না, ইজারা দেওয়া যাবে না, কেউ ইজারা নিলে তার বিরুদ্ধে কি ব্যবস্থা হবে সেটা করা উচিত। আর এই আইনের সবচেয়ে বড় ত্রুটি হচ্ছে যে এই আইনে রাজুকের কর্মকর্তা যারা আছেন বা সরকারি কর্মকর্তা ছাড়া কেউ মামলা করতে পারে না। অর্থাৎ আপনার রিট করতে হবে, তার বাইরে আপনি মামলা করতে পারবেন না, সংক্ষুব্ধ হলে আপনি মামলা করতে পারবেন না রিট ছাড়া। তো এইটা একটা বড় চ্যালেঞ্জ। আমার কাছে মনে হয় এই আইনের অ্যামেন্ডমেন্ট দরকার। আরেকটা একটু বলি যে আমাদের পরিবেশ আইনেও কিন্তু পরিবেশ অধিদপ্তর কিন্তু এই দায়িত্ব নেয় না। আমরা গুলশানের মাঠটা নিয়ে ইতিমধ্যে রাজুককে বলেছি, তারাও এটা বলে একজন আরেকজনের উপরে দায় চাপায় দেয়, সেই দায় চাপানোর মাঝখান থেকে এই ক্লাবগুলো দখল করে নেয়। এবং আমি আরেকটা বলি, সরকার পরিবর্তন এবং রাজনৈতিক ক্ষমতা পরিবর্তনের সাথে সাথে মাঠের মালিকানা পরিবর্তন হয়। রাইট, তারা একজন মালিক ছিল, তারপরে আরেকজন মালিক আসে, কিন্তু দখলদারিত্ব এবং একদম শেষ করছি একটা কথা বলে, শ্যামলীতে
শ্যামলীতে একটা মাঠ ছিল, জাস্ট কয়েকদিন আগে আমরা শুনলাম যে এক দখল ছিল, আমরা যখন এটা উদ্ধারে গেলাম দেখি আরেক পক্ষ দখল করে ফেলেছে এবং এই মাঠ থেকে 4 কোটি টাকা তারা ইনকাম করে, সেই অভিযোগ এলাকার মানুষজন বলেছে। শ্যামলী সেই মাঠটা পরবর্তীতে আমরা খুলতে সক্ষম হয়েছি, মানুষ এখন খেলে, কিন্তু কতদিন এটা থাকবে সেটা হলো বিষয়, কারণ ওইখানে একটা ক্লাবের অস্তিত্ব আছে। রাইট, আমি একটা এক্সাম্পল দিই, যেহেতু তাহিম ভাই আপনি বললেন যে আমি যে ধানমন্ডি শেখ জামাল মাঠ যেটা ছিল 5 তারিখের পরে আমি একদিন গেলাম হাঁটতে হাঁটতে যে এখন কি অবস্থা মাঠটার, তো দেখলাম যে শেখ জামাল লেখার যে সাইনবোর্ডটা শুধু নাই, কিন্তু আগের মতোই ওই যে সামনে সিকিউরিটি, ওটার যে সুউচ্চ দেয়াল, তার উপরে তার কাটার বেড়া, সব কিন্তু ঠিকঠাক আছে। তা আমি একটু বুঝবার চেষ্টা করলাম যে ঢোকা যায় কিনা, দেখলাম যে ওখানে সাইনবোর্ডটা নিয়ে দিয়েছে তারা যে ভেতরে প্রবেশ নিষেধ, কেননা সংস্কার কাজ চলছে। অর্থাৎ আগেও একজন মানুষ সেখানে ঢুকতে পারতো না ওই ক্লাবের মেম্বার ছাড়া, এখনও ঢুকতে পারছে না, বলা হচ্ছে সংস্কার। তো আমি একটু ভেতরে আড়াল দিয়ে দেখবার চেষ্টা করলাম কি সংস্কার, দেখলাম যে ভেতরে কোনো সংস্কার কাজ কিন্তু হচ্ছে না। তার মানে আপনি যেটা বললেন মালিকানা চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ মালিকানা চেঞ্জের একটা মানে টার্নিং পিরিয়ড চলছে, কিন্তু সাধারণ মানুষের জন্য মাঠ কিন্তু উন্মুক্ত হয় নাই। এটা হলো মূল সংকটটা এই জায়গা থেকে। জনাব হলো এই সংস্কার, জি সংস্কার সাইনবোর্ডটা হচ্ছে মাঠ দখলের মালিকানা বদলের একটা মালিকানা প্রক্রিয়া। জি, ঢাকা শহরে যতগুলো মাঠ দখল হয়েছে তার আগে সংস্কার শব্দটা লাগাতে, যে মাঠ সংস্কার চলতেছে, হাত বদলের জন্য সময় চলার আগে তারপর হয়। আমি আরেকটু ছোট্ট জি হ্যাঁ সংস্কার আরেকটা আমি বলি, সেটা হচ্ছে যে আপনি যখন মাঠে ঢুকতে যাবেন তখন ওখানকার সিকিউরিটিটা আপনাকে খুব সুন্দরভাবে বলে যে এখানে মাঠে খেলা যায়। এটা বাংলাদেশের কোন সভ্য নগরে হইতে পারে এবং কোন সিটি কর্পোরেশন, আমার যেটা মনে হয়, যদি সিটি কর্পোরেশন এই মাঠ পার্ক পাবলিক টয়লেট যারা দিয়ে দিচ্ছে এগুলো দায়িত্ব না নিতে পারে, তাহলে আমার মনে হয় সিটি কর্পোরেশন রাখার কোনো দরকার নাই। যে সিটি কর্পোরেশনের বাজেট 1000 কোটি টাকা, এই ধরনের সিটি কর্পোরেশন আমার কাছে মনে হয় যে রাখার কোনো দরকার নাই। এত টাকা দিয়ে কেন এইসব লোক রাখবে? তার চেয়ে বরং আমরা ক্লাব রে দিয়ে দিই এই টাকাগুলা, ক্লাব রে ফ্রি করে দেয়। ক্লাবের প্রসঙ্গে ক্লাবের প্রসঙ্গে যেহেতু ছিলেন, আমি আসবো, আমি একটু জাস্ট যেহেতু আপনার প্রসঙ্গ ধরে জনাব আক্তার মাহমুদ, একটা প্রশ্ন। আমি এই যেসব মাঠ ক্লাবের দখলে বা নিয়ন্ত্রণে, আমি 2-1 সাথে কথা বলবার চেষ্টা করেছিলাম আগেও, যে ওনাদের তরফে যুক্তিটা কি। তো ওনারা কিন্তু ওনাদের যুক্তি যেটা বলেন যে যদি ক্লাবের নিয়ন্ত্রণে বা অধীনে কোনো মাঠ না থাকে তাহলে খেলোয়াড় তৈরি হবে কি করে, নিরবিচ্ছিন্নভাবে প্র্যাকটিস করা, নিরবিচ্ছিন্নভাবে খেলোয়াড় তৈরি করার যে ওনাদের শেখানো, সেটা কোথায় হবে? এটা ওনাদের তরফের যুক্তি। ফলে এইটা আপনি কিভাবে দেখবেন? দেখেন, আপনি কিন্তু ছোটবেলায় কিন্তু খেলাধুলা করে বড় হয়েছেন। জি, আমরাও একটা শহর থেকে, আমি চট্টগ্রামের মানুষ, চট্টগ্রাম থেকে খেলাধুলা করে বড় হয়েছি। কমিউনিটি লেভেলে কিছু মাঠ থাকে এবং ডিস্ট্রিক্ট লেভেলে কিছু মাঠ থাকে, এবং যাদের মানে খেলোয়াড় তৈরি হয় যেখান থেকে, এটা পাড়া মহল্লা থেকে শুরু হয়, পরবর্তীতে তার যখন ডেভেলপমেন্টটা হয় তখন সে ডিস্ট্রিক্ট লেভেলে যায় এবং অন্যান্য মানে সরকারি যে সকল ফ্যাসিলিটিস গুলো আছে সেখানে যায়। এখন আপনি যে ক্লাবের কথাটা বললেন, আপনি দেখবেন যে বার্সেলোনা ক্লাব, রিয়াল মাদ্রিদ ক্লাব অথবা ইপিএল এ ইংলিশ প্রিমিয়ার লিগের যে ক্লাবগুলো, এদের প্রত্যেকেরই পার্সোনাল নিজস্ব মাঠ আছে। আচ্ছা, তো সুতরাং এটা বললে চলবে না যে কমিউনিটি মাঠটা আমাদেরকে দিয়ে দাও। কিন্তু ঢাকা শহরে নিজস্ব মাঠ করবে কোথায়? সেই জায়গা কোথায়? ঢাকা শহরে অত জায়গা নাই তো। কোন একটা দেখেন, বসুন্ধরার ভিতরে কিন্তু মাঠ আছে, বা অন্য মানে এলাকাগুলোতে মাঠ আছে। একটা শহর যখন তৈরি হয়, আমরা যখন মাঠ পার্ক রাখি না রেখেই শহরটাকে ডেভেলপ করতে শুরু করি, এই প্রসেসটাই তো ভুল প্রসেস। আমাদের যে সংস্থাগুলো আছে, সিটি কর্পোরেশন বলেন, লোকাল গভর্নমেন্ট বলেন, পৌরসভা বলেন, অথবা উন্নয়ন কর্তৃপক্ষগুলো বলেন, তাদের যথাসময়ে সঠিক সময়ে যেই মাঠগুলোকে সংরক্ষণ করা দরকার সেই সংরক্ষণের কাজটা তারা করে না, বরং সেখানে প্লটটাকে ডিভাইড করে কিভাবে সেখানে একটা বাড়িঘর তৈরি করা যায় তারা সেই চেষ্টায় থাকে। সুতরাং তারা তাদের যে অর্পিত দায়িত্ব, সেই দায়িত্ব থেকে দূরে সরে থাকে বলে আমাদের এই খেলার মাঠগুলোর এই দশা হয় এবং আমরা পরবর্তীতে তার মাঠ খুঁজে পাই না। আমি একটা বলতে চাই, তাহিম ভাই আপনার কাছে আসছি, আরেকটা ছোট্ট বিরতির সময় হলো, তো একটু পরেই আসছি। নাইমুল হাসান এবং সৈয়দ রত্ন আপনাদের কাছে আসবো। দর্শক, আরেকটা ছোট্ট বিরতির একটু পরেই ফিরছি, সঙ্গে থাকবেন।
দর্শক, বিরতির পরে আবারও স্বাগত 7 দিনে। আজকে আমরা কথা বলছি ঢাকা শহরের খেলার মাঠ এবং উন্মুক্ত প্রাঙ্গণের সংকট নিয়ে, এবং সেই সংকটের সমাধানও আমরা নিশ্চয়ই খুঁজবার চেষ্টা করব। আমাদের সঙ্গে আছেন নগর পরিকল্পনাবিদ অধ্যাপক আক্তার মাহমুদ, অর্থনীতিবিদ ও পরিবেশ কর্মী নাইমুল হাসান, ঢাকা শহরের মাঠ রক্ষা আন্দোলনের নেতা সৈয়দা রত্না এবং আইনজীবী ও পরিবেশ কর্মী সৈয়দ মাহবুবুল আলম তাহিন। তাহিন ভাই, বিরতির আগে আপনি কিছুটা যুক্ত করতে চাচ্ছিলেন, একটু সংক্ষেপে, এরপর আমরা অন্যদের কাছে যাব। না, আমি একটু যেটা বলতেছিলাম যে আমাদের ঢাকা শহরে অনেকগুলো মাঠ আছে। আমার কাছে মনে হয় যে বিভিন্ন প্রতিষ্ঠান, স্কুলের মধ্যে মাঠ আছে। আমার মনে হয় যে সিটি কর্পোরেশন যারা আছে তারাই মাঠগুলো তালিকা করা উচিত, এবং নগরের যে নাগরিক আছে সেই নাগরিকের জন্য মাঠগুলো ব্যবস্থাপনা। ডাক্তার স্যার বলতেছিলেন যে হয়তো আসবে, কিন্তু আমি মনে করি আমার সকল মাঠের কর্তৃত্ব এবং দায়িত্ব আমার সিটি কর্পোরেশনই নিতে হবে, এবং সিটি কর্পোরেশনটা ব্যবস্থা করতে হবে, কোনো ক্লাবের অধীনে। তাই আপনার সাউন্ড একটু অসুবিধা হচ্ছে, আমি দেখি এরপরে আবার হয়তো আসবো। একটা প্রশ্ন আমি একটু আপনাদের সবার জন্য করি। আমার নিজের এক্সপেরিয়েন্স থেকে বলি যে ঢাকা একটা খুব অভিজাত স্কুলে, আমি নাম বলছি না স্কুলটার, গত বছর ফেব্রুয়ারি মাসে 21শে ফেব্রুয়ারি আমার মেয়েকে নিয়ে গেলাম ফুল দেওয়ার জন্য, যে কেন্দ্রীয় শহীদ মিনারে ভিড়ভাড়টা বেশি হয়, তো এটা যেহেতু বাসার কাছে একটু যাই, তো ঢুকতে গিয়ে কিন্তু আমাকে সিকিউরিটির সঙ্গে ঝগড়া করতে হয়েছে যে 21শে ফেব্রুয়ারি মেয়েকে নিয়ে ওই স্কুলের শহীদ মিনারে ফুল দেব, এবং ওই স্কুলে বিরাট একটা মাঠ, সে মাঠের কোনায় হচ্ছে শহীদ মিনারটা, রীতিমতো ঝগড়া করে সেখানে যেতে হয়েছে শহীদ মিনারে ফুল দেওয়ার জন্য। তো তাহিন ভাই, আপনি বললেন যে সব মাঠ উন্মুক্ত থাকবার কথা, তো আমি তো খেলতে যাই নাই, সাধারণ একটা ফুল দিতে গেলাম শহীদ মিনারে, সেটাও কিন্তু আমি পারছি না, অর্থাৎ এতটাই নাগরিকের জন্য সেটা রেস্ট্রিক্টেড। তো আমি একটু সবার জন্য প্রশ্ন উন্মুক্ত করে দিই, যদি কেউ যুক্ত করেন যে এইটা একটা স্কুল পারে কিনা, বা কোনো কলেজ, কোনো ইউনিভার্সিটি এটা পারে যে একজন নাগরিক সে মাঠে ঢুকতে পারবে না? আমার কাছে মনে হচ্ছে যে বলেন, স্কুল চলাকালীন সময়ে নিয়ম কানুন থাকতে পারে, কিন্তু বিশেষ রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলো বা যে এই ধরনের কোন অনুষ্ঠানগুলোতে উন্মুক্ত থাকলে আমার মনে হয় যে এগুলো আরো ভালো হয়। বাচ্চারাও শিখতে পারে, ওদের এক সহজ যাতায়াত হলে ওদের জন্য ভালো হয়। যে কোনো জায়গায় বাধা বিপত্তি এলে কিন্তু বাচ্চাদের জন্য সেটা মনে হয় যেন একটু ওদের মনে একটু প্রশ্ন জাগে, একটু সংশয় জাগে। এটা ওদের জন্য এখানে একটা সংকট এরকম কিনা যে ধরুন কোন স্কুল চলাকালীন তো নিশ্চয়ই কেউ সেখানে খেলতে যাবে না, স্কুল যখন চলে না, ধরেন বিকেলে বা সন্ধ্যায়, সেখানে পাড়ার কেউ গিয়ে যদি খেলতে চায়, স্কুল কর্তৃপক্ষ হয়তো এখানে সিকিউরিটি সংকট মনে করতে পারে যে স্কুলের খেলার মাঠে কেন বাইরের লোক এসে খেলবে। এই সংশয় থেকে মাঠগুলোকে দেয়াল দিয়ে গেট বন্ধ করে রাখা হয়, এরকম ব্যাপারটা, বা এখান থেকে তাহলে এটা সমাধানটা কি? আগে তো আমরা খেলেছি, আচ্ছা, এবং আমাদের রিসেন্টলি আমাদের কলাবাগান সেকেন্ড লেনে একটা প্রাইমারি স্কুল ছিল, সেটার গেট সবসময় উন্মুক্ত থাকতো। তা এটা ঠিক এই আজকের ঘটনা যে ওই স্কুলটা তো অনেক পুরনো, 40-এর দশকের, সেটাকে ভাঙা হয়েছে। হঠাৎ করে দেখছি যে সেখানে আরেকজন মালিকানা একজন সাইনবোর্ড টানিয়ে দিয়েছে, স্কুল ভেঙে স্কুলই বানানো হবে, এটাই আমরা জানি, কিন্তু সেখানে আবার একজন ব্যক্তিগত মালিকানা কোত্থেকে এলো, যেটা 40-এর দশকের থেকে স্কুল। এরকম যে চলছে এখন, মানে এখন তো নানা যে দখলের পরে পাল্টা দখল একটা হচ্ছে, অন্য একটা আবার আলোচনার জায়গা। আক্তার মাহমুদ, আপনি কিছু যুক্ত করতে চাচ্ছিলেন? যে আমার স্যার প্রশ্নটা হলো এই যে স্কুল কলেজ, এইটা বেসরকারি প্রতিষ্ঠান বিশেষ করে যেগুলো, সেখানে কিন্তু পাবলিকের অ্যাক্সেস একদম নেই বললেই চলে। হয়তো আপাজি স্কুলের কথা বললেন, বা দু একটা সরকারি স্কুলের মাঠ হয়তো ওপেন থাকে, কিন্তু বেসরকারি স্কুলের সংখ্যাই তো বেশি, বেসরকারি কলেজের সংখ্যাই তো বেশি, সেখানে তো মানুষ ঢুকতে পারে না আসলে। না, কথা সত্য। দেখেন, আমাদের ঢাকা শহর বা আমাদের অন্যান্য শহরের পরিস্থিতি প্রায় একই রকমেরই। মাঠের সংকট আছে, উন্মুক্ত স্থানের সংকট আছে। এই সংকটে বিশেষভাবে একটু অন্যভাবে এটাকে ব্যবস্থাপনার জায়গায় যেতে হবে, যেটা তাহিন ভাই বলছিলেন যে সিটি কর্পোরেশন বা স্থানীয় সরকার যারা থাকবেন তাদেরকে এই জায়গাটা একটা উদ্যোগ নিতে হবে, কো ম্যানেজমেন্ট, অর্থাৎ সহ অবস্থানে সহ ব্যবস্থাপনা, এই মডেলে যাওয়া লাগবে। এগুলো কিন্তু প্রতিষ্ঠিত মডেল, এই মানে প্রতিষ্ঠানের সাথে যে কমিউনিটি আছে সেই কমিউনিটির সাথে একটা সহ অবস্থান এবং ব্যবস্থাপনা। তো এরকম একটা ব্যবস্থাপনার মডেলে যদি যাওয়া যায়, স্কুল টাইমে স্কুলের বাচ্চারা খেলাধুলা করবে, এবং স্কুল টাইম শেষ হয়ে যাওয়ার পরে কমিউনিটির বাচ্চারা খেলাধুলা করার জন্য সুযোগ পাবে। কেননা গ্রিন রোডের কোনো একটা স্কুলের মাঠে তো নিশ্চয়ই গুলশান থেকে কেউ খেলতে যাবে না, গ্রিন রোডের বাচ্চারাই খেলবে। না, নিশ্চয়ই না। এবং এটা উন্মুক্ত স্থান বা পার্কের খেলার মাঠের
মানে ফিলসফিটাই হচ্ছে যে ওয়াকিং ডিস্টেন্সে তার উন্মুক্ত স্থানটা থাকে এবং সে হেঁটে গিয়ে সেখানে যায়। আর ফিলসফিক্যালি আরেকটা জায়গা হচ্ছে যে উন্মুক্ত স্থান বা গণপরিষদ এটা ওপেন ফর অল, ইউনিভার্সাল অ্যাক্সেসিবিলিটি থাকবে, সার্বজনীন প্রবেশগম্যতা থাকবে, এটা নিশ্চিত করতেই হবে। এটা হচ্ছে একদম প্রথম শর্ত। 2 নম্বর শর্ত হচ্ছে ওরকম একটি গণপরিষদ থেকে কোনোভাবে প্রফিট মেকিং কোনো মানে ব্যবস্থাপনা যাওয়া যাবে না, অর্থাৎ সেখান থেকে কোনোভাবেই আপনি প্রফিট করতে পারবেন না, এমন কোনো কাজ আপনি করতে পারবেন না, ভাড়া দেওয়া যাবে না, ইজারা দেওয়া যাবে না, যেটা আমাদের এখানে অহরহ হয়ে থাকে। এমনকি আপনি এভাবে গেটও ক্লোজ করতে পারবেন না। এখন আমরা একটা পরিবর্তন কিন্তু মেয়র আনিসুল হকের পর থেকে হয়েছে, সেটা হচ্ছে যে সলিড দেয়ালের জায়গায় সি থ্রু দেয়ালগুলা দেওয়ার একটা কালচার শুরু হয়েছে। এটা এক ধরনের মানে বাইরে থেকে যাতে মাঠটা দেখা যায়, অন্তত যাতে করে দেখা যায়, কারণ ওই পার্কের ভিতরেও আপনার কোনো না কোনো ভাবে সিকিউরিটির প্রশ্ন আসতে পারে। তো সুতরাং এটা যেন রাস্তায় যে আছে সেও যেন পার্কের ভিতরটা দেখতে পারে, পার্ক যারা ব্যবহার করছে সে যেন বাইরের মানুষটাকে দেখতে পারে। আর তাছাড়া আপনার আলো বাতাসের একটা ব্যাপার আছেই, যে সেটা তো প্রয়োজন হয়। আর সার্বজনীন প্রবেশগম্যতার কথাটা দেখেন, এসডিজি তেও আমরা প্রতিপালন করছি। এখন এসডিজির মধ্যে একেবারে প্রথম কথাটাই বলছে ইনক্লুশনের কথাটা বলছে, যে সকলকে নিয়ে এবং সকলের প্রবেশগম্যতাটাকে নিশ্চিত করতে পারতে হবে। রাইট। নাইমুল হাসান, একটা বিষয় যে ধরেন আমরা সংকটটা তো বুঝলাম, কিন্তু এখন ঢাকা শহরের মাঠ একটা বিরাট অংশ ক্লাবের দখলে বা নিয়ন্ত্রণে, দখল শব্দটা নাই বলি, নিয়ন্ত্রণে একটা বিরাট অংশের মাঠ স্কুলগুলোর কর্তৃত্বে। এখন সবাই বলছেন যে উন্মুক্ত থাকা উচিত, কিন্তু সরকার কি কালকে যদি প্রজ্ঞাপন জারি করে দেয় যে সব মাঠ উন্মুক্ত, এটা কি সম্ভব? মানে এটা একটা সহজ এত বিষয়টা? দেখেন, এইটা তো আসলে ধরেন আমি জাস্ট একটু অন্য ভাবে হচ্ছে কি নেই আর কি প্রশ্নটা। হ্যাঁ, কারণ অনেকে অনেক কথা বলছেন, মাঝখানে কিছু সম্পূরক ইনফরমেশন আমার কাছে মনে হয় জানা দরকার। তো স্যাররা যখন বলছেন অ্যাক্সেসিবিলিটি অথবা নিয়ন্ত্রণের কথা যখন বলছেন, তেঁতুলতলা মাঠে কেন এরকম একটা আন্দোলন গড়ে উঠলো? কারণ ধরুন তেঁতুলতলা মাঠের সাথে কমিউনিটির ওরকম এঙ্গেজমেন্ট ছিল। এখন আবাহনী মাঠে যখন এই কমপ্লেক্সটা হচ্ছে, তখন কেন ওখানে আন্দোলন গড়ে উঠতেছে না? কারণ দেখা গেছে ওই জায়গাটার সাথে হয়তো একটা সময় লোকজনের কিছু একটা এঙ্গেজমেন্ট ছিল, কিন্তু পরবর্তীতে এই এঙ্গেজমেন্টটা আস্তে আস্তে কমে আসে ক্লাবের দখলদারিত্বের কারণে। যার কারণে যদি ওনারশিপ যদি ফিল না করে লোকজন, তাহলে তো সেটার পক্ষে লোকজনকে দাঁড় করানো খুবই কষ্টকর। তো এই জন্যই ধরেন যে দেখা গেছে আমাদের মতো যারা আছে পরিবেশ কর্মী, আমাদেরকে বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে হচ্ছে গিয়ে আন্দোলন দাঁড় করাইতে হয়। মালিকানার প্রশ্নে যদি আসি, আপনি হচ্ছে কি আনোয়ারা উদ্যানের কথা বলছিলেন। আনোয়ারা উদ্যানের জন্য যখন হচ্ছে আমরা আন্দোলনে দাঁড়াইছি, আমরা যখন নর্থ সিটি কর্পোরেশনে গেছি, আমরা সিটি কর্পোরেশনকে জানাইছি, ওরা বলছে ঠিক আছে আছে। কিন্তু পরে কাগজ কলম যখন মানে কাগজপত্র যখন বের হইলো, তখন জানা গেল ওই পার্কটা হচ্ছে এখনো পিডব্লিউডি এর আন্ডারে। তো এখন পিডব্লিউডি এটা হ্যান্ড ওভার করবে ডিএনসিসির কাছে, না হচ্ছে মেট্রো রেল হচ্ছে গিয়ে পিডব্লিউডির কাছে ওটা আবার ব্যাক করবে। এই জটিলতাটা কিন্তু এখনো রয়ে গেছে মালিকানার জায়গা থেকে। আর স্কুলের যে বিষয়টা হয়েছে, আমার কাছে মনে হয় যে এটা একটা খুবই রাজনৈতিক ভাবে হচ্ছে জিনিসটা হচ্ছে দেখতে হবে। কারণ দেখা গেছে এখনকার এই যে বিগত 15 বছরে যে পরিমাণ স্কুল কমিটি এবং ধরেন যে মসজিদ কমিটি ইত্যাদি এলাকার ভিত্তিক যে কমিটিগুলো হয়েছে, এবং এগুলো নিয়ন্ত্রণে কারা ছিল, রাজনৈতিক নেতারা, কিভাবে এবং তারা কিভাবে হচ্ছে গিয়ে এই জনপরিসর গুলোকে হচ্ছে গিয়ে নিজেদের কাজে ব্যবহার করছে, রাদার দেন কিপিং দেম ওপেন ফর দ্য পাবলিক। এই জিনিসটা হচ্ছে আমাদেরকে আসলে দেখতে হবে। আর যদি অর্থনৈতিক ভাবে চিন্তা করি, গভর্নমেন্ট কিন্তু লিজ দিয়ে যে খুব লাভবান হয়েছে ব্যাপারটা এরকম না। আবাহনী মাঠ যখন 1999 সালে হচ্ছে লিজ দেওয়া হয়েছে, সেটা বাৎসরিক মাত্র 50,000 টাকায় লিজ দেওয়া হয়েছে, যেটা ইনক্লুডিং ট্যাক্স খুব সম্ভবত 63,000 টাকার মতো আসে। মানে সরকারের জন্য 63,000 টাকা তো কোনো টাকাই না, বাৎসরিক কিন্তু কিছুই না। তো এটাতে যেভাবে ওনারা প্রচার করে যে হচ্ছে আমাদের হচ্ছে অর্থ নাই, অথবা হচ্ছে আমরা অর্থের জন্য হচ্ছে লিজ দিচ্ছি, এটা আসলে সম্পূর্ণ এটা একটা মিথ্যাচার। একই সাথে ধরুন যে আপনারা যদি হচ্ছে নবাব সিরাজউদ্দৌলা পার্কের কথা দেখেন, ঢাকা দক্ষিণের, সেটা হচ্ছে দৈনিক 650 টাকায় হচ্ছে গিয়ে লিজ দেওয়া হয়েছে, ওটা স্থানীয় একজন কাউন্সিলরকে দেওয়া হয়েছিল। এইভাবে যদি হচ্ছে আমরা ছেড়ে দেই, এইটা তো হচ্ছে কি আসলে মানে এটা আসলে কোনোভাবেই মেক সেন্স করে না। আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি, আপনি মনে হয় বলতেছিলেন যে এলাকা ভিত্তিক যে মাঠের ঘনত্ব। এখন ধরেন যে আমার বাসা মোহাম্মদপুরে, শীতকাল আসতেছে, প্রত্যেকটা গলিতে গলিতে হচ্ছে লোকজন ব্যাডমিন্টন খেলে, মাঝে মধ্যে হচ্ছে গিয়ে ফুটবল খেলে। এখন বাচ্চাদেরকে তো আটকে রাখতে পারবেন, ওরা তো খেলবেই। এখন এই স্পেস গুলোতে কি করবেন? আমরা তো ধরেন অন এন এভারেজ আমরা ধরে হয়তো একটা বড় জায়গা ঢাকার ওপেন দেখাই দিতে পারবো যে হচ্ছে ঠিক আছে ঢাকায় এত % খোলা জায়গা আছে,
কিন্তু এলাকা ভিত্তিক যে জায়গাটার কথা বলতেছিলেন স্যার এবং আপনারা, এই জিনিসগুলো আমার কাছে মনে হয় একটু এই ক্লাস্টারিং গুলো হচ্ছে আইডেন্টিফাই করে এই জায়গাগুলো নিয়ে হচ্ছে কাজ করা দরকার। রাইট, এটা আরো বড় বিষয়। বিশেষ করে আমরা আরেকটা বিরতিতে যাচ্ছি, তো মানে কনক্লুশনে আসতে চাইবো আজকে যে আসলে এখন যেই অবস্থায় মাঠগুলো ঢাকা শহরের আছে, অর্থাৎ যতগুলো মাঠ আছে সেগুলো কি করে অ্যাক্সেসেবল করা যায় সবার জন্য, মানে সেটা খুব কঠিন কিনা অন্ততপক্ষে। এখন যেহেতু একটু অরাজনৈতিক সরকার আছে, ওনাদের অনেকগুলো কমিটমেন্টের কথা আমরা জানি, সংস্কার করতে চান, ওনাদের কাছে আমাদের প্রত্যাশাটা কি সেটিও একটু জানবো। একটা বিরতি নিয়ে আসছি দর্শক, ফিরছি আর একটা ছোট্ট বিরতি নিয়ে, সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত 7 দিনে। আজকে আমরা কথা বলছি ঢাকা শহরের খেলার মাঠ এবং উন্মুক্ত প্রাঙ্গণগুলো কিভাবে বেহাত হয়ে গেল এবং যা উন্মুক্ত আছে সেগুলো কতটুকু যথেষ্ট সাধারণ মানুষের জন্য, কতটুকু সেখানে মানুষের প্রবেশাধিকার আছে। আমাদের সঙ্গে আছেন নগর পরিকল্পনাবিদ অধ্যাপক আক্তার মাহমুদ, অর্থনীতিবিদ ও পরিবেশ কর্মী নাইমুল হাসান, ঢাকা শহরের মাঠ রক্ষা আন্দোলনের নেতা সৈয়দা রত্না, আইনজীবী পরিবেশ কর্মী সৈয়দ মাহবুবুল আলম তাহিন। আমরা একদম শেষ পর্যায়ে যেহেতু এসেছি, সবার কাছে অল্প অল্প একটু শুনবো। জানাব আক্তার মাহমুদ, আপনাকে দিয়ে শুরু করি। যেই সংকটগুলো আমরা বুঝবার চেষ্টা করলাম, যে এখন মাঠ যতগুলো আছে, যেগুলো ক্লাব বা স্কুল বা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে আছে, সেগুলোকে যদি কমিউনিটি মানুষের জন্য উন্মুক্ত করে দিতে চান, সরকারের কি করণীয় আছে এখন এই সময়? যেহেতু আগের সরকারের আমরা বিভিন্ন সময় দেখেছি যে মাঠগুলো বা ক্লাবগুলোর নিয়ন্ত্রণে থাকে আসলে স্থানীয় রাজনৈতিক নেতারা। তো এখন যেহেতু অন্তর্বর্তী সরকার একটা অরাজনৈতিক সরকার, তারা একটু বিশেষ কোনো পদক্ষেপ এখন কি নিতে পারে এই সময়ে? একটু সামারি করে বলি, জি, জাস্ট 3টা পয়েন্ট বলবো। একটা হচ্ছে যে এই মাঠ, উন্মুক্ত স্থান অথবা পার্ক, খেলার মাঠ, যে এই গণপরিসরের কথা বলছি, এগুলো আসলে বেদখল হয় কিভাবে? এটা পলিটিক্যাল ইকোনমিটা কারা তো এটা দখল করে? সাধারণ মানুষ করে না। হয় সে অর্থনৈতিকভাবে শক্তিশালী হতে হবে, অথবা সামাজিকভাবে সে শক্তিশালী হবে, অথবা রাজনৈতিকভাবে সে শক্তিশালী হবে। এই 3 ধরনের মানুষই মূলত এই জায়গাগুলোকে দখল করে এবং সাধারণ মানুষকে বঞ্চিত করে। তাহলে এই চক্রটাকে ভেঙে দিতে হবে। এখন যে সরকার এখন আছে, অন্তর্বর্তীকালীন সরকার, এটা রাজনৈতিক সরকার না, এবং এদের কাছে আমাদের এক ধরনের প্রত্যাশা আছে। সুতরাং এখানে ওই যে 3টা পলিটিক্যাল ইকোনমির 3টা ভাগের কথা বললাম, সেটা এখানে কার্যকর থাকবে না। সুতরাং এদের কাছে কিন্তু অনেক সহজ এই চক্রটাকে ভেঙে দেওয়া এবং এই সকল মাঠ, খেলার মাঠ, উন্মুক্ত স্থান যেগুলো যেখানে দখল হয়েছে এবং সেটা ব্যবহারের অনুপযোগী হয়েছে অথবা রেস্ট্রিক্টেড হয়েছে, এই টোটাল জিনিসটাকে ভেঙে দেওয়া এবং সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে সকল কমিউনিটির মাঠ আছে অথবা উন্মুক্ত স্থান আছে অথবা পার্ক আছে, এগুলোকে একটা মডেল আছে। আপনি দেখবেন উত্তরাতে প্রত্যেকটা সেক্টরে একটা করে পার্ক আছে এবং প্রত্যেকটা পার্কে ওখানকার যে স্থানীয় যে জনসাধারণ আছে, কমিউনিটি তার উন্নয়ন করে, পরিকল্পনা করে, ব্যবহার করে, সেখানে আইন কানুনগুলো তৈরি করে। সরকারি প্রতিষ্ঠান এর সাথে সহযোগী একটা প্রতিষ্ঠান হিসাবে থাকে, যেটা একটা অভিভাবকের মতো দেখে। সুতরাং এই মডেলটা কিন্তু খুব ভালোভাবে কাজ করে। আপনি দেখবেন যে সারা দিন উত্তরার এই পার্কগুলোতে প্রত্যেকটা নানা বয়সের মানুষ নানা সময়ে আসে। এই মডেলটা ব্যবহার করা যেতে পারে। কিন্তু আবাহনী মাঠ অথবা শেখ জামাল মাঠের কথা যেটা আসলো, সেখানে কিন্তু আমাদেরকে আন্দোলন করতে হয়েছে, কারো নামে কেস হয়েছে, কাউকে কাঠগড়ায় গিয়ে পর্যন্ত দাঁড়াতে হয়েছে। সেখানে একটা ক্লাবকে দিয়ে দেওয়া হয়েছে, এটা তাদের জমিদারির মতো করে তারা ব্যবহার করেছে। এই জমিদারি প্রথা কিন্তু এখন মানে চলার কথা না। অন্ততপক্ষে আমি আশা করেছিলাম যে 5 তারিখের পরে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেখানে অন্ততপক্ষে যারা পাবলিক স্পেস নিয়ে কাজ করেন তাদের পক্ষ থেকে এই দাবিটা জোরালোভাবে আসবে যে আমাদের প্রত্যেকটা খেলার মাঠ, পার্ক, উদ্যান এটা সাধারণ মানুষের জন্য খুলে দেন। আপনি খেয়াল করে দেখেন আমাদের পান্থকুঞ্জ মাঠের পার্কটার অবস্থা কি অবস্থা, বেহাল অবস্থায় পড়ে আছে। গত 3-4 বছর ধরে এটাকে ব্যবহার করা যাচ্ছে না। আপনি সরোয়ার্দী উদ্যানের কথা বলেন, আপনি রমনা পার্কের কথা বলেন, রমনা পার্কটা তাও এখন ব্যবহার করা যায়, কিন্তু সরোয়ার্দী উদ্যানের অবস্থা দেখেন, শিশু পার্কটার অবস্থা দেখেন, এটা 6-7 বছর ধরে বন্ধ হয়ে আছে। তাহলে এখন কিন্তু আসলে আমি মনে করি যে এটা একটা উপযুক্ত সময়, যে সময়টাকে আমরা আসলে সত্যিকারই জনগণের পক্ষে এটাকে কাজে লাগাতে পারি। আর সর্বশেষ একটা কথা বলে শেষ করতে চাই, সেটি হচ্ছে যে মানে এটা প্রত্যেক সিটি কর্পোরেশন নির্বাচনের সময় আমি একবার করে অন্তত পক্ষে যারা প্রার্থী তাদের কাছে অ্যাপ্রোচটা করি যে আপনারা আপনাদের 5 বছর টেনিয়রে অন্তত পক্ষে প্রত্যেকটা এলাকায় একটা করে নতুন করে খেলার মাঠ সৃষ্টি করুন। প্রয়োজনে আপনারা জমি মানে কিনে হলেও, একটা ছোট হোক বড় হোক মাঝারি সাইজের হোক, আপনি খেলার মাঠ সৃষ্টি করুন।
তাহলে 5 বছরে 129টা করে খেলার মাঠ তৈরি হতে পারে। এটা একটা অসাধারণ একটা ব্যাপার ঘটে যাবে। কিন্তু স্যার এত জায়গা তো ঢাকা শহরে নাই। আমরা প্রকল্প তৈরি করি। ঢাকা শহরে এত জায়গা কি আছে? এত উন্মুক্ত জায়গা আছে? কে বলেছে আপনাকে নাই? অবশ্যই আছে। প্রত্যেকটা এলাকায় অনেক খালি প্লট আছে, খালি জমি আছে, যেগুলো আনইউজড অবস্থায় পড়ে আছে, পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এখন আপনি সরকারি মার্কেট রেটে এটা কিনে আমি মাঠে কনভার্ট করব, পাবলিক স্পেসে কনভার্ট করব, কারণ এটা প্রয়োজন। এটা তো এমন না যে এটা একটা মানে অপ্রয়োজনীয় ব্যাপার। এটা অত্যন্ত প্রয়োজনীয় একটা ব্যাপার হিসাবে চিন্তা করে আমি এটাকে মার্কেট প্রাইসে কিনে হলেও আমি মাঠ বানাতে ইচ্ছুক, এবং এই আবেদনটা আমি খুবই ভালো পরামর্শ। সৈয়দা রত্না আপা, আপনি এই বিষয়ে যুক্ত করবেন যে কিভাবে এখন আমাদের মাঠ। জি, আক্তার মাহমুদ দাদার সাথে আমি একই সুরে বলতে চাই যে আসলে অনেক বাড়ি আছে, অনেক জমি আছে, পুরনো বাড়ি, যে সমস্ত মালিকগুলো হয়তো তারা ডেভেলপ করবেন, ডেভেলপারকে দিবেন, তারা তো যে কোনো জায়গায় ডেভেলপ করতে পারেন। তো উপযুক্ত দাম দিয়ে একেবারেই মানে বর্তমান দাম দিয়ে কিন্তু সরকার সেগুলো জমিগুলো কিনে মাঠ হিসেবে সেই এলাকার বাচ্চাদেরকে দিয়ে দিতে পারেন। এত টাকা নষ্ট হচ্ছে, এত দুর্নীতি হচ্ছে, প্রজন্মের জন্য সরকার কিছু করতে পারেন না? নিশ্চয়ই পারেন। এটা আমার খুব মানে এই কথাটা আসলে পরিবেশবাদীরা অনেকদিন ধরেই বলে আসছেন। জি, নাইমুল হাসান, আর কোনো পরামর্শ আছে যে কিভাবে মাঠগুলো একদম সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া যায়? আমার কাছে মনে হয় হচ্ছে গিয়ে সাপ তো আসলে একটা মোটামুটি সামারি বলে দিল। তো উন্মুক্ত করে দেয়াটা তো হচ্ছে দিতেই পারে। এখন ধরেন যে আইনও ছিল হচ্ছে গিয়ে আসলে এই ধরনের মাঠে লিজ নেওয়া, মাঠে কোনো ধরনের স্ট্রাকচার করা যাবে, শেষ পর্যন্ত সেটা করা হয়। মানে কাগজে কলমে আসলে সরকার চাইলে অনেক কিছু করতে পারে, কিন্তু সরকার তো আপনাকে বাড়ি থেকে বের করে নিয়ে মাঠে গিয়ে খেলা। রাইট। তা আমার কাছে মনে হয় কমিউনিটিতে যাদের পাশে হচ্ছে গিয়ে মাঠ আছেন, তারা হচ্ছে গিয়ে নিজেদেরই বের হয়ে ওই জায়গাটা হচ্ছে গিয়ে নিজের করে নিতে হবে। যেমন বারবার হচ্ছে তেঁতুলতলার কথা বলি কেন, কারণ ওনাদের হচ্ছে গিয়ে দেখা গেছে মাঠটার সাথে এমন অ্যাটাচমেন্ট ছিল, এমন হচ্ছে কমিউনিটি বন্ডিং ছিল, ওনারা কিন্তু নেমে আসছে। এখন ওইখানে ধরেন যে আমাদের মনে হয় আমাদের এটা একটা সাংস্কৃতিক একটা ব্যাপার আছে, একটা ধরেন যে একটা সোসাইটির ধরেন যে আপনার সাংস্কৃতিক পরিমণ্ডলে হচ্ছে ওরা কোথায় কোথায় যায়, ওরা কি কি করে। এখন আপনি যদি হচ্ছে আপনার মানে যদি আপনার হচ্ছে গিয়ে মানে এন্টারটেনমেন্টের জায়গা হয়ে রেস্টুরেন্ট, তাদেরকে হচ্ছে মাঠ হচ্ছে বাঁচানো হচ্ছে যে কোনো আনতে পারবেন না। ধরেন কলাবাগান মাঠ কিংবা আবাহনী মাঠ, আসলে সরকার অনেক কিছুই করতে পারে, অনেক ধরনের নীতিমালা, অনেক নির্দেশনা, অনেক আইন প্রণয়ন করতে পারে, কিন্তু দিন শেষে আসলে জায়গাটা জনগণেরই আসলে এখানে দখল নিতে হবে। সেটা আসলে জনগণেরই উচিত আগে আসা। রাইট। তার মানে তাহিম ভাই, আপনার পয়েন্ট বোধহয় এইটাই, আমি জানি না, যে ধরেন আবাহনী মাঠ কিংবা শেখ জামাল মাঠ নামে যেটা ছিল, এই মাঠগুলো ওপেন করতে চাইলে ওই কমিউনিটির মানুষকে আসলে বলতে হবে মাঠের সামনে এসে, যেটা আমরা ঢুকতে চাই, আমরা খেলতে চাই। শুধুমাত্র সরকার একটা প্রজ্ঞাপন জারি করে দিয়ে এটা হয়ে যাবে কালকে, ব্যাপারটা তা না। তাহিম ভাই, কি আমার শব্দ শুনতে পাচ্ছেন? আপনার আনমিউট করে মাঠের মধ্যে যারা মাঠের দখলে আছে তারা মাসেলম্যান, তারা অনেক শক্তিশালী। সুতরাং সরকারের প্রজ্ঞাপন লাগবে, দরকার লাগবে পুলিশ এখানে ডেপ্লয়েড করতে হবে। প্রথম বিষয় হচ্ছে এটা, তারপর মানুষ যাবে। আমি একটা জিনিস বলতে চাই, পজিটিভ জিনিস, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কিন্তু বেশ কিছু মাঠ পার্ক সংস্কার করেছে, এটা তাদের ইতিবাচক। আমার কাছে মনে হয়েছে যে আমাদের আক্তার মাহমুদ স্যার বলছিল ওদের একটা ডিপার্টমেন্ট এখন করা উচিত, এবং সকল মাঠের যে এখতিয়ার বা কর্তৃত্ব তাদের নিয়ে নিতে হবে। এবং এটা যেটা উত্তরা মডেলের কথা বললেন সেটা, এবং এখন যে ক্লাবগুলো আছে তাদের উচ্ছেদ করতে হবে, তার কোনো বিকল্প নাই। এই ক্লাবগুলো হচ্ছে এক ধরনের দখলদার, এবং তারা দখলদারিত্ব করছে বাণিজ্যিক ভাবে, এটা কোনো বিকল্প নাই, এদের উচ্ছেদ করতে হবে। তখনই জনগণ আসবে। জনগণ আসতে চায়, কিন্তু ঘটনা হচ্ছে এই ক্লাবগুলোতে এক ধরনের শক্তি প্রদর্শন করা হয় বা এক ধরনের হুমকির সৃষ্টি করা হয়। আমরা মাঠগুলোতে যাই, রত্নাপা জানে, আমরা বিভিন্ন জায়গায় যাই, মাঠগুলোতে কিন্তু এক ধরনের মাসলম্যান বা যারা এক ধরনের দখলদারিত্ব মনোভাব আছে, তারা এই মাঠগুলোকে তাদের নিজস্ব সম্পত্তি ভাবে, কারণ এখান থেকে তারা আয় করে। সুতরাং এখানে শুধুমাত্র মানে শুধুমাত্র কমিউনিটির মানুষ না, এখানে সরকারের স্টেপ প্লাস স্থানীয় মানুষের উদ্যোগ। আপনাদের অনেক ধন্যবাদ চারজনকেই। দর্শক, আমরা যেটি প্রত্যাশা করি, ঢাকা সবগুলো খেলার মাঠ সবার জন্য উন্মুক্ত থাকবে, মানুষের জন্য উন্মুক্ত থাকবে, এবং কোনো ক্লাবের বা কোনো প্রতিষ্ঠানের সেখানে অধ্যাপক আক্তার মাহমুদ শব্দটি বলেছেন যে জমিদারি, আমরা কোনো খেলার মাঠে কোনো প্রতিষ্ঠানের জমিদারি দেখতে চাই না। ভালো থাকবেন।